আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে তৃতীয় ক্লাস, তাই না? পরিপাক শ্বসনের তৃতীয় ক্লাস। দেখো, এখানে হচ্ছে মানুষের পুষ্টিনালীতে বিভিন্ন ধরনের জটিল খাদ্যের পরিপাক নিম্নত ৬টি ধাপে সম্পূর্ণ হয়। শুধু এটা মনে রাখবো যে ৬টি ধাপে সম্পূর্ণ হয়। তারপরে মনে রাখতে হবে মানুষ হলো সর্বভুক প্রাণী। ইংরেজিটা মনে রাখতে হবে অমনিভোরাস। অমনিভোরাস, অমনি কথাটার অর্থ হলো অল, আর ভোরাস মানে গিলে ফেলা। কথাটা আসছে এইভাবে, এই অমনি, অমনি মানে হলো অল, আর ভোরাস, ভোরাস মানে হলো গিলে ফেলা। মানে কি? সব গিলে ফেলা। এভাবে নাম হচ্ছে অমনি ভোরাস, সর্বভুক। এটার বাংলা অর্থ সর্বভুক। মনে রাখবা যে যদি শুধু মাংসাশী হয়, যেমন হলো বাঘ, তাই না? শুধু মাংসই খায়, কিন্তু ওরা তো সবজি ভাত এগুলা খাবে না, তাই না? তাহলে ওদেরকে কার্নিভোরাস বলে। কার্নিভোরাস মানে হলো মাংসাশী। তাহলে ভোরাস মানে গেলে ফেলা, কার্নি মানে হলো মাংস, এরকম কার্নি। এই কথাগুলো মনে রাখা ভালো, কারণ এগুলো অনেক সময় আসতে পারে। কার্নিভোরাস, ভোরাস। তাহলে ওই যে কার্নি, কার্নি মানে হলো মাংস, মাংস। হ্যাঁ, ভোরাস মানে গেলে ফেলা। তাহলে মাংসাশী। কার্নিভোরাস মানে কি? মাংস। বই নাই। শাকাশী মানে যারা শাকসবজি খায়, লতা পাতা খায়, তাদেরকে হার্বিভোরাস বলে। হ্যাঁ, কোনো মানুষ না, হাইড্রা মাংস। কি কথাগুলো তো জানেন? কি কোনটা? যেমন তুমি যদি বলো পাখি প্রজাতি যারা, তারা কিন্তু আমাদের মতোই অমনিভোরাস, সব খায়। কুকুরও তাই, বিড়ালও তাই, সব খায়। না, কুকুর হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে বেশি বেশি খায়, কিন্তু আমরাও তো বেশি খাই। আমরা তো ঘাস খাই না, তাই না? ঠিক না? আমরা তো ঘাস খাই না, ওরা বেশি বেশি খায়। মানে যেমন ভাত রুটি এগুলো তো কুকুর খায়, এইভাবে বেশি বেশি খায়। এখন খাসিকে তুমি যদি মনে করো একটা মুরগির রোস্ট দাও, খাবে না, তাই না? গরুর সুন্দর করে বোনা টোনা করে দাও, খাবে না? মুরগি খায়। কে খাসি মুরগি খায়? না, খাসি মুরগি খায় না। ও আচ্ছা আচ্ছা, মুরগি খাসি খায়। হ্যাঁ, মুরগি সব খায়, খাবে। আমি চিন্তা করছি যে কি ব্যাপার, জোয়ারের বাড়ির ছাগল মুরগি খায় নাকি, আবার এরকম ব্যতিক্রম কথা। আচ্ছা, তাহলে এখন দেখো মানুষ সর্বভুক, এইটা এই সহজ একটা কোশ্চিন, এটা কিন্তু আসছিল বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, এটা আসছিল হচ্ছে না, এই ডেন্টালে আসছিল 24 সালে। ডেন্টালে 24 সালে আসছিল এই যে মানুষ সর্বভুক। তাহলে ইংরেজি বাংলা দুটো মনে রাখতে হবে, এটা বাংলায় আসছিল, ইংরেজিতেও আসতে পারে। আচ্ছা, এখন দেখো যে এখানে খাদ্যের কিছু উপাদান দেওয়া হয়েছে। এই উপাদানের মধ্যে শেষ তিনটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তবে হচ্ছে সবগুলোরই কাজ মনে রাখতে হবে, এমসিকিউর জন্য। যেমন খনিজ লবণ, এটার কাজ আসছিল ডেন্টাল 24 সাল, একই বছরে। দুইটা কোশ্চেন এখান থেকে। স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে খনিজ লবণ, ডেন্টাল 24 সাল। মনে রাখবা শেষ তিনটা, ভিটামিন, খনিজ লবণ আর পানি, এই তিনটা হজম হয় না। এই তিনটা কি হয় না? হজম হয় না, ডাইরেক্ট, হ্যাঁ, সরাসরি চলে যায় পেটে, গেলেই সাথে সাথে চলে যাবে, রক্তে মিশে যাবে। এটা হজম হয় না, লাস্ট তিনটা। আর উপরে তিনটা হজম হয়। ভিটামিন হজম হয় না। ভিটামিন নামকরণটা কেন হয়েছে বলো তো? ভিটামিন নামকরণটা কেন হয়েছে? অনেকগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ, সুন্দর। ভাইটালামিন মানে প্রথমে যখন ভিটামিন জাতীয় উপাদান, এটা হলো কোএনজাইম হিসেবে কাজ করে। ভিটামিন কোএনজাইম মানে কি? এনজাইমের কাজকে ত্বরান্বিত করে। ভিটামিন এই ধরনের কাজ করে। হ্যাঁ, প্রথম যখন ভিটামিন আবিষ্কার হলো না, তখন বৈজ্ঞানিকরা ওটা দেখছিল যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, হ্যাঁ, প্রোটিন জাতীয়। পরে দেখলো যে সব ভিটামিন প্রোটিন জাতীয় হয় না, অনেক ভিটামিন আছে লিপিড জাতীয় হয়, বুঝছো? এবং বেশিরভাগ ভিটামিন লিপিড জাতীয় হয়। এরা কোএনজাইম হিসেবে কাজ করে, এনজাইমের কাজকে ত্বরান্বিত করে। বুঝতে পারছো?
উভয় পক্ষের মধ্যে বিয়ে দেওয়ার কাজটা করে কে? ঘটক। ঘটক করে, তাই না? এখন ঘটককে যদি বলা হয় যে তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও, তোমার যে ফি সেটা আরো বাড়ায় দেবো, তখন ওটা হয়ে গেল কোইনজেম। তখন ঘটক আরো তাড়াতাড়ি দিয়ে বাঁধানোর চেষ্টা করবে, তাই কিনা? যে তোমরা যখন বড় হবা, চাকরি করবা, তখন দেখবা তোমাদের পিছিয়ে ঘটক লাগবে। হ্যাঁ, ঘটক লাগবে, তখন হচ্ছে যে ইয়ে করবে। এখন ঘটক লাগে না, এখন লাগে না, এখন নিজেরাই ঘটক। ও নিজেরাই ঘটক। ও আচ্ছা, তুফান ঘটক 7 দিনে বিয়ে দিয়ে দেয়। তুফান ঘটক 7 দিনে বিয়ে দিয়ে দেয়। তুমি যদি তুফান ঘটকের সাথে কন্টাক্ট করো, তুমি যদি বলো যে আমি 7 দিনের মধ্যে বিয়ে করবো, তুমি টাকা দিবা, 7 দিনের মধ্যে তোমার বিয়ে দিয়ে দেবে। 8 দিনের দিন দিবস। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এরপরে আমরা নিচের দিকে আসি। এখানে হচ্ছে খাদ্যের উপাদানগুলা, এগুলার সবগুলোরই হচ্ছে প্রধান এনজাইম আর পরিণতি অবস্থা কি। প্রধান এনজাইম দেখো, শর্করার প্রধান এনজাইম হলো অ্যামাইলাইটিক। এরকম নাম কেন হলো? অ্যামাইলাম মানে শর্করা, অ্যামাইলাম মানে শর্করা, লাইটিক মানে কি? বিগলন ঘটানো। অ্যামাইলাম মানে শর্করা, অ্যামাইলাম মানে শর্করা, আর লাইটিক মানে তো বিগলন ঘটানো, তাই না? তার মানে শর্করার বিগলন ঘটায়, শর্করা ভাঙে, এটা হলো অ্যামাইলাইটিক। তাহলে এই চারটা মনে রাখতে হবে। হ্যাঁ, কোথায় কোথায় শর্করা? ভাত, রুটি, চিনি, শাকসবজি, এগুলো। আমিষ প্রোটিওলাইটিক, তার মানে কি? প্রোটিন লাইটিক মানে ভাঙা, তাহলে প্রোটিন ভাঙে। এইটা কিন্তু আসছিল মেডিকেল এডুকেশনে 16 এবং 20 সালে। কোশ্চেনটা এরকম ছিল, নিম্নের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম নয়? নিম্নের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম নয়? এভাবে আসছিল। 21-22 এ আসছিল স্যার। 21-22 আসছিল, ওই যে আবার 16-20 আসছে। দিনটা হয়েছিল 16-17। তাহলে কত ইম্পর্টেন্ট চিন্তা করো। 17 মানে দুইবার রিপিট হয়েছে। হ্যাঁ, সবগুলো অল্প কয়েকটা লেখা আছে, আমার অতগুলো লেখা নেই। আরো তো বিশ্ববিদ্যালয়ে তো প্রচুর আসছে এই জিনিসটা, 10-12টা হবে লিখলে। তারপরে দেখো স্নেহদ্রব্য লাইপোলাইটিক, লাইপো মানে লিপিড, লাইটিক মানে ভাঙা। তাহলে এটা আসছিল নেগেটিভ হিসাবে। কোনটি লাইপোলাইটিক এনজাইম নয়? ডেল্টা 23। তারপরে পৃষ্ঠায় দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে মানুষের পুষ্টিক নালী মুখ থেকে পায়ে পর্যন্ত কত মিটার? 8 থেকে 10 মিটার। এরপরে মনে রাখতে হবে আলজিক বা উভুলা। উভুলার সরল বাংলা অর্থ কি? উভুলার সরল বাংলা অর্থ, ল্যাটিন শব্দ উভুলা মানে 16 আঙ্গুল, দেখতে আঙ্গুলের মতো, ওতে মুখ হা খুলে দেখা যায় না? উভুলা নাকি বলেন? হ্যাঁ, উভুলা, উভুলা, উভুলা এটা ল্যাটিন শব্দ, যার অর্থ হলো কি? ছোট আঙ্গুল। যার অর্থ হলো, হ্যাঁ লেখা আছে আপনি, হ্যাঁ ওটা দাগাতে হবে। প্রথমে মনে রাখবা, প্রথমে আলজিবা থাকে, পরে হলো অ্যাপিগ্লুটিস থাকে বা উপজিহ্বা থাকে। তো মনে রাখবে, প্রথমে সরেয়া হয় না? প্রথমে সরেয়া হয়, তারপরে ধরো অ্যাপি মানে এ তো পরে, তাই না? তারপর ওটা পরে, অনেকে উল্টা পাল্টা করে ফেলে। অনেকে ধরো যে ওই অ্যাপিগ্লুটিসকে আলজিবা বলে, আবার এইটাকে এরকম। তাহলে তুমি মনে রাখবে, প্রথমে তো সরেয়া, তাই না? তাহলে আলজিক প্রথমে, আলজিক প্রথমে। মুখ হা করলে আমরা দেখি না ঝুলতে থাকে, ওই জিনিসটার কাজ কি? ওই জিনিসটার কাজ হলো যে খাবার যখন যায় তখন কিন্তু নাকের দিকে আবার ব্যাক করতে যেন না পারে, হ্যাঁ বন্ধ করে দেয়। এই কারণে যে এটা দরকার, এটা কথা বলতেও সাহায্য করে। আমরা যে কথা বলি না, এই উভলা না থাকলে কথা বলা ঝামেলা হয়ে যাবে, কথা তোতলাবে, মানে তোতলাবে না স্যার, ওটাই তো বাতাসে বাড়ি খায়। হ্যাঁ, বাড়ি খায়, হ্যাঁ, এটা দরকারি। এরপরে দেখো পরের পৃষ্ঠায় স্যার এই পয়েন্টটা দেওয়া সুন্দর করে। তাই না? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে হ্যাঁ পরের পৃষ্ঠায় দেওয়া আছে। এবার দেখো যে প্রাপ্তবয়স্ক মানুষের, দ্বিতীয় বেলায় প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বায় সাধারণত 2000 থেকে 10,000, তবে আলিমের বইয়ে একটু ভিন্ন তথ্য আছে, এটা একটু লিখে নাও। 2000 থেকে 8000। এগুলো কি 10,000 দেয়া? 10,000 আছে। না ওটাই বলছি, দুইটাই লিখে নাও। এই বই তো 2000 থেকে 10,000 আছে, আলিমের বই আছে 2000 থেকে 8000। যদি আলিমের বই থেকে কোশ্চেন হয় তাহলে তো এটা থাকবে না, এটাই থাকবে না, তাহলে এটাই থাকবে না, বুঝছো? আলিম, হ্যাঁ, আব্দুল আলিম, আচ্ছা, 2000 থেকে 8000। ওটার পাশে লিখতে হবে, তাহলে তো দ্বিতীয় প্যারাতে।
এটা কি দিয়ে? দ্বিতীয় প্যারার দেখো দ্বিতীয় নম্বর লাইন পাইছো সালমান? পাওনি সালমান? এই, হলো না? আমি এটা দিতে পারলাম না। বিছে। তো তোমার বইটা আসলে পুরাতন বেশি বিল এই জন্য নাই। তুমি একটু নোট করে নাও, হ্যাঁ? দেখো যে মানুষের সাত কোটি থাকে 2000 থেকে 10,000, অবলিক দিয়ে লেখো 2000 থেকে 8,000, অবলিক দিয়ে লেখো 2000 থেকে 8,000। এটা আলিম, ব্র্যাকেটে লিখে রাখো আলিম, আলিম বই, হ্যাঁ আলিম। আচ্ছা এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 2000 থেকে 10,000। আচ্ছা এরপরে দেখো এইখানে আমাদের জিহ্বাতে যে সাতকড়ি থাকে তাই না, আমরা যে টেস্ট পাই বিভিন্ন অঙ্গের বিভিন্ন স্বাদের টেস্ট পাই না, সেইটা 5 ধরনের হয়। বলা হচ্ছে জিহ্বার অগ্রভাগে মিষ্টতা, একবারে আগাতে থাকে মিষ্টতা, অগ্রভাগের দুই পাশে থাকে লবণাক্ততা, পশ্চাৎভাগের দুই পাশে টক বা অম্লতা, পিছনে তিক্ততা, আর একবারে মাঝে থাকে সুস্বাদু, এটাকে বলা হয় উমামি। কিন্তু ঝালের ব্যাপারটা এখানে হয় না কেন? ঝালটা স্বাদ না। ঝাল তো আসলে সাতটা, ওটা তাপমাত্রা তাপমাত্রা বাড়ায় যায়। আমরা ঝাল লাগে না। ঝাল লাগে কারণ তাপমাত্রা বেড়ে যায়, কত করে? বুঝছো? ক্যাপসাইন নামে একটা উপাদান থাকে ঝালের মধ্যে, ওই উপাদানের কাজ হলো যে ওই আমাদের হচ্ছে এখানে তাপমাত্রা বেড়ে যায়, বাড়ায় যায়। তখন ওই তাপমাত্রা বাড়ায় যায় বলে দেখবা পানি খাই আমরা, পানি খাই না ঝাল লাগলে? পানি খেলে কি হয়, তাপমাত্রা বেড়ে গেছে না, ওটা একটু কমে যাবে, তখন তুমি একটু শান্তি পাবে। এখন তোমার ঝাল লাগছে, তুমি গরম পানি খাও, দেখো কি অবস্থা হয়, ঝাল আরো বেড়ে যাবে। বুঝতে পারছো? ক্যাপসাইন নামে একটা রাসায়নিক উপাদান থাকে, ওই উপাদানটাই হলো ঝাল সৃষ্টিতে দায়ী, ঝাল সৃষ্টিতে দায়ী। আচ্ছা এখন এটা কিন্তু পরীক্ষায় আসছে, দেখো এটা আসছে এইভাবে যে এটা হলো আর্মফোর্স মেডিকেল 21 সাল, ডেন্টাল 23 সাল, কোনটা স্যার? যে অগ্রভাগের যেটা লবণাক্ততা আর কি, হ্যাঁ সেটা আসছিল যে অগ্রভাগের দুই পাশে লবণাক্ততা, এটা আর কি, যে লবণাক্ততা কোথায়, উত্তর হলো যে অগ্রভাগের দুই পাশে। এটা আসছিল আর্মফোর্স মেডিকেল 21, ডেন্টাল 23। তো এইটা এই মানে মনে রাখার জন্য, মানে প্রথম থেকে যেবার আগা থেকে শেষ পর্যন্ত মনে রাখার জন্য এই সংখ্যার মাধ্যমে মনে রাখতে পারবে। এটা হলো মিলতি, মিষ্টতা, লবণাক্ততা, অম্লতা, তিক্ততা। আর আরেকটা অতে মনে রাখবো উমামি, মানে যেটা হলো স্বাদ, মানে বেশি টেস্ট, মানে সুস্বাদু আর কি। বিশেষ করে মাছ মাংসের টেস্টটা আমাদের যেবার মিডল পয়েন্টে এখানে থাকে। যেমন ধরো সবারই তো মাংস, মানে বেশিরভাগ মানুষের, ব্যতিক্রম হয়তো 1% থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের কি মাংস বেশি টেস্ট না? মাংস বেশি টেস্ট বলে তো যে কোনো অনুষ্ঠানে মাংস দেয়, মাছ দেয়। হিন্দুদের বিয়েতে অবশ্য দেয়, হিন্দুদের বিয়েতে মাছ দেয় না, কারণ ওরা খাসি তো অত করতে পারে না, তখন মাছ দেয়। বুঝছো? আমি ওই আমার একটা ছাত্র, তো যার জন্য যেতে হয়েছিল, একটা আমার একটা ছাত্র আর কি, ওর বিয়ে হয়েছিল, তো তো ওর বিয়েতে আর কি গেছিলাম, তো দেখছি যে বিভিন্ন রকমের খালি মাছই আর মাছ আর কি। বুঝছো? তো ভালো মাছ ছিল, ইলিশ মাছ ছিল, রুই মাছ ছিল, তারপরে ছোট মাছ ছিল, খালি মাছ আর মাছ, মাংসই করে দিল না। এখন কেউ কেউ করে না হয়তো, যারা হয়তো বেশি বড় তারা করে। এখন ব্রাহ্মণ আছে আবার, ওরা তো মনে হয় কোনো কিছু, ওদের ভাগ আছে, ওরা তো আবার কোনো কিছু ইয়ে করে না। এবার দেখো, এবার হচ্ছে চলে আসি আমরা, তাহলে সুস্বাদুটাও একটু আলাদা করে মনে রাখতে হবে, হ্যাঁ, যে উমামি মানে সুস্বাদু, এটা জাপানি ভাষা, উমামি হলো জাপানি ভাষা, উমামি আছে স্যার? এটা না, এটা নাই। আচ্ছা এবার দেখো সরাসরি যে পরের প্যারার শেষের দিকে লালা, লালা কাকে বলে এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখা দরকার। লালা থেকে নিশ্চিত কিছুটা অম্লীয় যুক্ত উপাদানকে বলা হয় লালা। এই লালাটা কাকে বলে, এটা আসছিল যশোর বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, কই না স্যার? কয়ের জন্য আসছে, তাই তো? না। আর এটা
এরপরে লালাতে অধিকাংশই পানি, পানির পরিমাণ কত? আর একজন সুস্থ মানুষ প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। 1500 মিলিলিটার কিন্তু প্রস্রাবও ক্ষরণ হয়। হ্যাঁ, এই জন্য দুটো একসাথে মনে রাখবা, বুঝছো? হ্যাঁ। এবার আমরা চলে আসি হচ্ছে মুখ গহ্বরে খাদ্যবস্তু দুই ভাগে পরিপাক হয়। একটা যান্ত্রিক, যান্ত্রিক মানে কি? কাটাকাটি করা, তাই না? যে জিবাদে নড়ানো, মিশানো লালার সাথে, এই সব কিছু হলো যান্ত্রিক পরিপাক। তো এই যান্ত্রিক পরিপাকের মধ্যে পরীক্ষায় যদি আসে যান্ত্রিক পরিপাক 3টা পয়েন্ট দিলেই যথেষ্ট, আর রাসায়নিক পরিপাক বিক্রিয়া সহ দিতে হবে। তো এখন তো আমরা জানি যান্ত্রিক পরিপাকের মধ্যে আমাদের হচ্ছে যে যেগুলো তোমাদের সমস্যা হতে পারে সেগুলো আমি বলি। হ্যাঁ, যে দাঁতের ব্যাপারটা পরে আছে, কাজে দাঁত নিয়ে পরে আলোচনা করি। এখানে আছে কর্তন, ছেদন, এই বিষয়গুলা। এবার দেখো যে যান্ত্রিক পরিপাকের সময় খাদ্যবস্তু নিষ্পেষিত হয়ে নরম খাদ্য মণ্ড বা বোলাস, মুখে যেটা হয় সেটাকে বলা হয় বোলাস বা খাদ্য মণ্ড আর কি। এই যে তোমার পরের প্যারায় দেখা আছে যে পিছনে কমল তালু থাকায় খাদ্যমণ্ড নাসা ছিদ্রপথে প্রবেশে বাধা পায়। সাবপ্লেটের প্রান্তটা কিন্তু ঘোলা যুক্ত, গোটাটার কথাই বলছে আর কি। ওইটা থাকার কারণে নাকের ভিতরে আসতে পারছে না, এটা বলছে সাবপ্লেট। এটা মেডিকেল ডেন্টালে 19 সালে আসছিল। 19-20 হ্যাঁ। বোলাস কিন্তু ল্যাটিন শব্দ, এর বাংলা অর্থ হলো খাদ্য দলা। এর বাংলা অর্থ হলো খাদ্য দলা। বোলাস? হ্যাঁ, বোলাস ল্যাটিন শব্দ, এর বাংলা অর্থ খাদ্য দলা। দোলা না দোলা? না, দলা, দলা, খাদ্য দলা। আচ্ছা, নিচের দিকে অ্যাপিগ্লুটিস সম্পর্কে আছে। অ্যাপিগ্লুটিসটা ঠিক এরকম যে ধরো আমরা তো জানি আমাদের শ্বাসনালী আগে থাকে, খাদ্যনালী পরে থাকে। এই এখানে ধরো খাদ্যনালী এইভাবে পাশাপাশি কিন্তু গেছে, তাই না? তো পাশাপাশি গেছে, এইটা তো শ্বাসনালী। ঠিক এই শ্বাসনালীর এই জায়গাতেই তোমার হচ্ছে এরকম ভাবে থাকে যে এটা তো খাদ্যনালী। তো এখন খাদ্যনালী তো ফাঁকা, শ্বাসনালীর এই জায়গাতে এরকম একটা জিবার মতো একটা গঠন থাকে। এইটাকে বলা হয় উপজিহ্বা বা অ্যাপিগ্লুটিস। বুঝছো? গ্লুটিস মানে মুখ, গ্লুটিস মানে মুখ, অ্যাপি মানে ঢাকনা, মানে মুখের উপরে ঢাকনা, মুখের উপরে ঢাকনা। তো এই ঢাকনার কাজ কি জানো? এই ঢাকনার কাজ হলো যখন আমরা কোনো খাবার টাবার খাই তখন এই ঢাকনা এর সাথে মিশে যায়, মানে ঢেক দিলে এর সাথে মিশে যাবে। তাছাড়া সবসময় খুলে থাকে, কিন্তু ঢেকে থাকে না, সবসময় খোলা থাকে। কারণ কি, যে এটা যদি ঢেকেই থাকে তাহলে তোমার দমনকে মারা যাবে, তাই না? খোলাই থাকে, কিন্তু যেই মুহূর্তে আমি ঢেক দিচ্ছি ওই মুহূর্তে ঘাট করে এটা বন্ধ হয়ে যাবে, যাতে করে ওর মধ্যে খাবার না যায়। যদি এর মধ্যে খাবার যায় তাহলে তেমন কিছু হবে না, তুমি মারা যাবে, এর থেকে বেশি কিছু হবে না। হ্যাঁ, না তেমন কিছু হবে না, মারা যায়। হ্যাঁ, মারা যাবে। খাবার যদি ঢুকে যায় তাহলে, তবে পানি ঢুকে গেলে বা অনেক সময় ঢেক গিলার আগে হঠাৎ যদি চলে আসে না, তখন একটা সম্ভাবনা থাকে। ঢেক গিলনি না গিলার আগে আচমকা চলে যায়, তখন হ্যাঁ হ্যাঁ বিষম লাগে। আসলে যখন তোমার শ্বাসনালীর কাছাকাছি ধরো অ্যাপিগ্লুটিসের আশপাশে যদি কোনো কিছু লেগে থাকে, ঝোল টোল বা কিছু, হ্যাঁ হ্যাঁ, না মস্তিষ্কের সাথে এটার সম্পর্ক আছে, তবে এটা স্বয়ংক্রিয়, এটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। মানে ওখানে কিছু নিউরনের ডেন্ড্রাইট আছে, তারা একই উদ্দীপক, ওখানে কোনো কিছু টাচ লাগলেই ও রিয়াকশন দেখাবে। বুঝছো? ও রিয়াকশন দেখাবে, প্রচুর কাশি হবে এবং বের করে দেওয়ার চেষ্টা করবে। পানি যদি ঢুকে যায় তুমি এটা বের করতে পারবা, কাশি দিয়ে দিয়ে বের করতে পারবা। তবে বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, এদের যদি পানিও ঢুকে যায় তাহলে এরা বের করতে পারে না, মারা যায়। আর আমরা আর কি, আমরা যারা আছি তাদের হচ্ছে যে শক্তি আছে, তো আমরা কাশি বের করে দিতে পারি। এটা পানি বা ঝোল, কিন্তু যদি ইয়ে হয় দানা, খাবারের দানা ঢুকে যায় তাহলে তেমন কিছু হবে না, তাহলে মারা যেতে হবে। বুঝতে পারছো? আমার মনে আছে আমি একবার এই রসগোল্লা খাচ্ছি, তো খেতে যাই কিভাবে যেন আর কি কথা বলতে বলতে খাচ্ছিলাম, আচমকা তো ইয়ে হয়ে গেছে, কিভাবে যেন শ্বাসনালীতে কাছাকাছি কোথাও বা শ্বাসনালীর দিকে চলে গেছে। এখন আমি বুঝতে পারছি, আমি চিন্তা করছি যে আমি বালিদের স্টুডেন্ট, আমার সাথে বালিজি হয়ে গেল। আমি ভাবছি যে মানে খুব কষ্ট হচ্ছে আর কি, হ্যাঁ শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছি শ্বাসনালীর ইয়েতে। এখন আমি ভাবছি যদি ঝোল
ঢুকে যায় তাহলে আমরা তো বের করতে পারবো, হ্যাঁ। কিন্তু যদি রসগোল্লার দানাটাই ঢুকে যায় তাহলে তো আমি শেষ। তখন আমি ভাবছি, হ্যাঁ, তখন তো আর তেমন কিছু হবে না। আমি এখন বুঝতে পারছি না কি কি বায়োলজি ঘটনা ঘটছে আমার সাথে, হ্যাঁ। আমি এখন মনে করো কাশার চেষ্টা করছি, কাশা দেবো আর নাই, হ্যাঁ, মানে কষ্ট হচ্ছে। তখন আমি চিন্তা করছি যে আমি তাহলে কি মারা যাবো। আমি ভাবছি যে মারা যাওয়ার আগে হাজার আলাইসালামকে দেখা যাবে। আমি যেহেতু দেখছি না তার মানে হয়তো বেঁচে থাকবে। এর মধ্যে ভাবছি, বুঝছো, অতটুকুর মধ্যে এত অতটুকুর মধ্যে, হ্যাঁ, তখন তো হবে। অতটুকুর মধ্যে এত এত চিন্তা। তো আস্তে আস্তে আর কি ঠিক হয়ে গেল আর কি, মানে বের করতে পেরেছিলাম। মানে তখন বুঝলাম যে ঝোল ঢুকছিল, হ্যাঁ, ওই জন্য তো বের করতে পারছি। কিন্তু দানা ঢুকলে বের করা যেত না। ঝোল ঢুকছিল, পানি জাতীয় তো, থুতু মুতো লালা সহ, ওটা ধরো বের হয়ে গেছে। কিন্তু হচ্ছে যে ওই সময় আমার অনেক টেনশন হচ্ছিল যে তখন আমার যখনই এটা কষ্ট শুরু হয়েছে না, তখন আমি ভাবছি যে আল্লাহ, আমি বায়োলজি মানুষ আর আমার সাথে বায়োলজি ঘটাই দিলাম তুমি। ওটা প্র্যাকটিক্যাল ছিল। ওটা practical ছিল, হ্যাঁ। আমি তো বুঝতে পারছি কোথায় কি ঘটনা ঘটে গেছে, হ্যাঁ। আমি তো বুঝতে পারছি কোথায় কি ঘটনা ঘটে গেছে, হ্যাঁ। তো ওই জন্য আর কি ভাবছি যে আজরাইল সাহেবকে যখন দেখিনি তখন আর কি। আছে। আর আরেকবার মনে আছে ক্লাস 7 এ থাকতে এরকম কাহিনী হচ্ছিল যে সাঁতার কাটতে পারি না। তো তখন হচ্ছে যে আমি 7 এ থাকতে সাঁতার শেখার চেষ্টা করছি। কিন্তু মনে আছে যে এলাকার কিছু বড় ভাই এরা গোসল করছে, তো আমি মনে করো চেষ্টা করছি, মানে অল্প পানিতে, এই এরকম পানি, পেট পানি এগুলো। তো একটা এলাকার এক বড় ভাই এমনিতে ওই খুব লম্বা, তো ওই তখন করছে কি, ওই তখন বলছে যে এই তুমি এত কম পানিতে তুমি সাঁতার শিখতে পারবা, বেশি পানিতে আসলে সাঁতার শিখতে পারবা। তাই বলে ও আমাকে সাথে করে নিয়ে গেছে, নিয়ে যায় ওর গলা পানিতে ওর সামনে দিক করে রাখছে। এখন আমি ভাবছি কি ওর গলা পানি মানে আমারও গলা পানি, ও যে লম্বা বড়, আমার কোনো মাথায় নেই। তো আমি ওই জন্য কিছু বলছিও না, দিয়ে ও ছেড়ে দিচ্ছে। আর আমি সাঁতার কাটার চেষ্টা বাদ দিয়ে আমি ভাবছি আগে নিচে দাঁড়াবো, তারপর চেষ্টা করবো। ডুবে গেলাম, পুরো আমি ডুবে গেছি। যখন ডুবে গেছি তখন আমি ভাবছি যে ডুবে যখন গেছি তখন তো আর বাঁচার চেষ্টা করে লাভ নেই। তখন তো শ্বাসকষ্ট শুরু হয়নি, বুঝছো। ডুবে যখন গেছি তখন বাঁচার চেষ্টা করে কি হবে। তো তখন আমি চিন্তা করছি যে এত ছোটবেলায় মরে গেলাম, ডুবে গিয়ে তুমি মরে যাবো। যখন কষ্ট শুরু হয়েছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে, তখন এইরকম পানি এরকম করছি। তারপর মনে করো ওই বড় ভাইটা ওখানে ছিল বোধহয়, খালি এইটুকু মনে হচ্ছে আমার একটা আঙুল ধরে টানছে, মানে আঙুল বোধহয় দেখা যাচ্ছিল। তারপরে মনে করো হাইরে কাশি, শ্বাসটা নিতে চলে গেছে। তারপরে আর মনে করো পানিতে নামিনি, আমার সাঁতারও শিখা হয়, এখনো সাঁতার জানি। ওই ঘটনা না ঘটলে শিখে যেত। সারা শিখতে গেলাম। হ্যাঁ, সাঁতার শিখা। আচ্ছা, এখানে একটা শব্দ আছে একই গুণলিখিত গেল, হ্যাঁ। দেখো খাদ্য গলগানোর সময় ষড়যন্ত্রের মুখ, এটা কিন্তু ষড়যন্ত্র কথাটা ভুল, ষড়যন্ত্র বলতে হবে, হ্যাঁ। ষড়যন্ত্র বলা যাবে না, ষড়যন্ত্র। ষড়যন্ত্র বললে তোমার অন্যরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ, ষড়যন্ত্র। তো বলছে যে ষড়যন্ত্রের মুখ, এই যে ল্যারিঞ্জিয়াল, হ্যাঁ, ইলেট মানে নালী, হ্যাঁ, আর ল্যারিঞ্জিয়াল মানে হলো কণ্ঠগহ্বর, হ্যাঁ, কণ্ঠগহ্বর। আর ইলেট মানে নালী, কণ্ঠগহ্বর নালী, কণ্ঠগহ্বর নালী। তো সেটা বলছে যে ওই নালী ঢেকে দিয়ে খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয়, তাই খাদ্যবস্তু অন্যনালীতে প্রবেশ করে। ওখানে যেতে পারলো না, তখন বাধ্য হয়ে এদিকে চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো রাসায়নিক পরিপাক। এই রাসায়নিক পরিপাক মুখের ক্ষেত্রে দুইটা মাত্র এনজাইম অবশ্য মনে রাখবা। এখন তো মনে রাখা খুব সোজা, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নাম মনে রাখলে মনে থাকবে, তাই না। ট্রাম্প, শুধু ট্রাম্প, টকে টাইলিন আর মতে মল্টেজ, অথবা টম এন্ড জেরি, টম মনে রাখতে পারো, টম, টম, তাই না, টম মনে রাখলে মনে থাকবে। টাইলিন আর মল্টেজ, এই দুইটা, হ্যাঁ। টাইল মানে লালা, বুঝছো। টাইল মানে কি, লালা। এখান থেকে টাইলিন কথাটা আসছে। টাইল ল্যাটিন শব্দ, টাইল মানে লালা, টাইল মানে লালা। আর মল্ট মানে কি, মল্ট মানে হলো যে যে ফলের
রসের মিষ্টি পানীয়, ওটা অর্থ আর কি বোঝায়, মানে ফলের মধ্যে পাওয়া যায় এটা, এই জন্য হলো ফলের রসের মিষ্টি পানীয়। মাল্ট মানে ফলের রসের মিষ্টি পানীয়, মানে সাধারণত মল্টসটা ফলে পাওয়া যায়, এই জন্য এর নাম এরকম হয়েছে আর কি। হ্যাঁ, ফলের রসের মিষ্টি পানীয়। আচ্ছা, এবার দেখো যে দুইটা এনজাইম কি করছে। আমরা ধরো শর্করা খেলাম, ভাত রুটি খেলাম, এখন হচ্ছে যে এই শর্করাগুলোকে আমাদের মুখের মধ্যে ডায়ালিং এনজাইম কি করলো, প্রথমে একটু ছোট করলো, মল্টোজ করলো। মল্টোজ কিন্তু 2 গ্লুকোজ যুক্ত, মল্টোজ হলো 2টা গ্লুকোজ করলো, কিন্তু একবারে গ্লুকোজ করতে পারলো না। তবে মনে রাখতে হবে আমাদের মুখের ভিতরে কিন্তু বিক্রিয়াটা ঘটে, কিন্তু এর রেজাল্টটা হয় পেটের মধ্যে, মুখের মধ্যে মল্টোজ হয় না। মল্টোজটা কোথায় হয়, পেটে এসে হয়। এখানে বিক্রিয়া ঘটতে ঘটতে আমরা গিলে ফেলি, ওখানে কাজ শেষ হওয়ার আগে আমরা গিলে ফেলি। মুখে তো খাওয়ার বেশি রাখে না, 2 মিনিট যদি রাখো তাহলে মল্টোজ হবে, 2 মিনিট রাখতে হবে তাহলে হবে। তো আমরা কি 2 মিনিট রাখবো? 2 মিনিট রাখবো না, তাই না? খাইতে লাগবে 4-5 ঘন্টা। হ্যাঁ, এই জন্য বিক্রিয়াটা ঘটে কিন্তু পেটের মধ্যে, বুঝছো? বিক্রিয়াটা ঘটে কোথায়, পেটের মধ্যে। একটু টেকনিক্যালি যদি কোশ্চেন আসে যে কোথায় মানে মুখের বিক্রিয়ায় যে মল্টোজ তৈরি হয় সেটা পাকস্থলীতে হয় নাকি মুখে হয়, তাহলে মুখে উত্তর হবে না, তখন বলতে হবে পাকস্থলী। কারণ হলো এর ফলাফলটা কিন্তু ওখানে হয়, বিক্রিয়া শুরু হয় মুখে, বিক্রিয়া শুরু হয় মুখে, ফলাফল অন্য জায়গায়, বুঝছো? যেমন ধরো পৃথিবীতে আমরা ক্রিয়া বিক্রিয়া আমাদের হচ্ছে, কাজকর্ম চলছে, এর ফলাফল কোথায় হবে, পরকালে হবে, মৃত্যুর পরে হবে, তাই কিনা? সেরকম আর কি। এখানে তো এখানে হয় অনেক সময় পৃথিবীতে শাস্তি থাকে, কিন্তু সবটা তো হবে না। যেমন ধরো যে কেউ একসাথে কাটলো না, মানে লজিকটা কি, যে ধরো যে কেউ একজন অপরাধী, সে দেখা যাচ্ছে যে খুন খারাপি করলো, করে করে এবং অনেক মানুষ মেরে ফেললো। পৃথিবীতে তার সাথে তাকে তো শাস্তি দেওয়া সম্ভব না, কারণ একবারের বেশি তো আর তাকে ফাঁসি দেওয়া যাবে না। এই জন্যই পরকালে তাকে শাস্তি দিলে এটা ন্যায় বিচার হবে। পৃথিবীতে শাস্তি দিলে কখনোই ন্যায় বিচার হবে না, হবে ন্যায় বিচার, কারণ একটা খুনের জন্য একবার ফাঁসি, তাহলে 1 লাখ খুন করলে মাইরে ফেলে আবার তাজা করে আবার এরকম না, তাহলে কি না? ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প মনে করো যে বিভিন্ন দেশে বোমিং করে লাখ লাখ মানুষ মারছে না, তারপরে নেতানিয়াহু ফিলিস্তিনি শিশু বাচ্চাদের মারছে না, লাখ লাখ মারছে, তো ওর একবার ফাঁসি দিলে ওর বিচার সঠিক হবে, ন্যায় বিচার হবে? কখনোই হবে না। ওই জন্য তো জাহান্নাম লাগবে, মানে তাই না? কারণ পৃথিবীতে তুমি কিভাবে দেবা? শিশুরা যেভাবে কষ্ট পাচ্ছে ফিলিস্তিনিতে, তাই না, না খেয়ে কষ্ট পাচ্ছে, কত রকমের কষ্ট পাচ্ছে না, এই বোম বাসবে না, হাত নাই পা নাই, কত রকম, তাই কিভাবে তুমি শাস্তি দিয়ে ওকে ওই সমান করবা? পৃথিবীতে হবে না। এই জন্য লজিক হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে না, সমান ও বিপরীত, সমান ও বিপরীত পরকালে হবে, তাছাড়া ওই তো ফিজিক্সের সূত্রের মতোই আর কি, পরকাল ছাড়া কাজ হবে না। আচ্ছা, তাহলে এরপরে দেখো মল্টোজ এনজাইমের প্রভাবে এটাও কিন্তু গ্লুকোজ যেটা হয় সেটা কিন্তু কোথায় হয়, পাকস্থলীতে হয়। তাহলে এবার মল্টোজ, তবে এখানে হলো একটা বিষয়, গ্লুকোজ শুধু আছে তো, গ্লুকোজ যোগ গ্লুকোজ দাও, কারণ মল্টোজ ভাঙলে 2টা গ্লুকোজ বের হয়, মানে মল্টোজ 2 গ্লুকোজ যুক্ত, এখানে তো ওই হিসেবে দেখাচ্ছে জাস্ট গ্লুকোজ হয়েছে তাই, এখানে খালি পরিবর্তন না, কিন্তু অন্য বইয়ে গ্লুকোজ যোগ গ্লুকোজ আছে, আলিম মাজেদাতে গ্লুকোজ যোগ গ্লুকোজ আছে, তাহলে এই বইয়ে দিচ্ছে কোনটি? এই জন্য গ্লুকোজ লিখতে পারবে তাহলে, হ্যাঁ গ্লুকোজ যোগ গ্লুকোজ মানে ওর সাথে আরেকটা গ্লুকোজ, কোথায় কোন বিক্রিয়া? ওই যে মল্টোজ গ্লুকোজ যোগ গ্লুকোজ। আচ্ছা, এখানে আমিষ পরিপাক হয় না, এটা তোমরা আগে থেকে জানো, স্নেহ এখানে পরিপাক হয় না, এগুলো লিখতে হবে না, খালি যে মল্টোজ পর্যন্ত লিখতে এখানেই শেষ, যান্ত্রিক পরিপাক। এবার দেখো দাঁত ও দন্ত সংকেত, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে অ্যাডমিশনে। যেমন দেখো দ্বিতীয় নম্বর লাইনে, মানুষের দাঁত
ডাইফায়োডন্ট, এটা ডেন্টালে 24 সালে আসছে। ডাইফায়োডন্ট মানে কি? ডাই মানে কি? দুই। ফাই মানে কি বলতো? গজানো। হ্যাঁ এই তো সুন্দর। ডাই মানে বৃদ্ধি। দুইবার বলে। আর অডন্ট মানে কি? দাঁত। অডন্ট মানে হলো দাঁত। তার মানে মানুষের দাঁত হলো দুইবার বৃদ্ধি হয় না? হ্যাঁ বৃদ্ধি হয় না তা বের হয়। মানে বৃদ্ধি হয় বলতে বের হয়। দুইবার তো গজায়, তাই না? দুইবার গজায়। এই যে শিশুকালে মায়ের পেট থেকে হওয়ার পরে 6-7 মাসে একটু করে আস্তে আস্তে বের হয়, ওটা একবার বের হলো, তাই না? ওইটা কিন্তু পড়ে যায়, তাহলে আবার আমাদের বের হয়েছে না, তাহলে দুইবার না, তাহলে এটাকে বলা হয় ডাইফায়োডন্ট। আর হেটারো ডন্ট মানে কি স্যার? হেটারো মানে ভিন্ন ভিন্ন। আমাদের দাঁত হলো ভিন্ন ভিন্ন রকমের, মানে সব দাঁত একরকম না। যেমন ধরো আমাদের এখানে কর্তন দাঁত আছে, হ্যাঁ, তারপর এই জন্য হেটারোডন্ট, বুঝছো? এই আচ্ছা, এখন দেখো শিশু 2 থেকে 6 বছরের মধ্যে 20টি দুধ দাঁত গজায়, 20টি দুধ দাঁত গজায়। আর 8 থেকে 10 বছরের মধ্যে গেলে স্থায়ী দাঁত প্রতিস্থাপিত হয়। এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। তবে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে 18 থেকে 24 বছরের মধ্যে 32টা দাঁত হয়, এটা স্বাভাবিক। তবে সবার 32টা থাকে না, কারো কারো আক্কেল দাঁত হয় না 28 হয়, কারণ 28 সবার আক্কেল দাঁত তো আর হয় না, তো ওটা ব্যতিক্রম। বেশিরভাগ মানুষেরই আক্কেল দাঁত হয়। অন্যবের তথ্য একটু লিখতে হবে, হ্যাঁ। অন্যবের তথ্য হলো পলিফাইডন দাঁত আছে আবার, হ্যাঁ। পলিফাইডন টিথ কাদের হয় বলতো? কুমিরদের হয়। পলিফাইডন মানে বারবার অধিক থাকে। পলি মানে বহু, ফাই মানে বৃদ্ধি, আর অডন মানে দাঁত।